পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন কমছেই না। অতিরিক্ত চাহিদায় ভোগান্তি বাড়ছে বলে দাবি পাম্প মালিকদের। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে জানিয়েছেন, এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না, প্রয়োজন হলে মে মাসে দাম সমন্বয় করা হবে। ইফতেখার রেজার রিপোর্ট। অন্য সময় দৈনিক যা তেল আসে তার চেয়ে প্রায় দ্বিগুণ তেল এসেছে রাজধানীর এই পেট্রোল পাম্পে, যার পরিমাণ 30,000 লিটার। তারপরেও লাইনে দাঁড়িয়ে চালকদের কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। চাহিদার তুলনায় তেল মিলছে সামান্যই। আমি ভোর 4টা বাজে আসছি, ওই শাহবাগের ওই মোড়ে একবারে, পরে আউটডোর থেকে শুরু করছি। 3.5 ঘন্টা ওয়েট করার পরে পাম্পে এসে তেল পেলাম 600 টাকা 5 লিটার। 1 লিটার তেলে যদি 4.5 কিলো যায়, 2400 টাকায় তেলে আমি কয় কিলো যাব? 2 দিন পরে আবার সিরিয়াল দেওয়া লাগবে। বাড়তি চাহিদা সমন্বয় করতে রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন পাম্প মালিকরা। তাদের মতে সংকটের জন্য অতিরিক্ত চাহিদাই দায়ী। সবারই তেল দিতে হলে পর্যাপ্ত পরিমাণে আমি দিতে পারবো না, কারণ আমারও তো তেলটা সীমিত আসে। গ্রাহকদের এই যে তেল নেওয়ার প্রবণতা, এটা একদম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেটা ছিল এখন প্রায় দ্বিগুণ তেল লাগে। এই পুরো সংকটটাই আমাদের দেশের গ্রাহকরা প্যানিক হয়ে তৈরি করেছে। এই প্যানিক থেকে বের হতে না পারলে এই সংকট কাটবে না। এদিকে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি মন্ত্রী সংসদকে আরও জানান, সংকট বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এবং 1,38,000 মেট্রিক টন 30 এপ্রিলের মধ্যে আসবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বাইপালে মহাসড়ক অবরোধ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরে আশুলিয়ার বাইপাল এলাকায় ইউজেনিটেক্স বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী অবরোধে আটকে পড়ে দুর্ভোগে পড়েন সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, ঈদুল ফিতরের বোনাস পরিশোধ না করে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ঈদের পরে বেতন বোনাস না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সড়ক অবরোধ শেষে মানববন্ধন করে দ্রুততম সময়ের মধ্যে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 11 শিশু। এ নিয়ে গত 22 দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে 128 শিশুর মৃত্যু হলো। এদিন নতুন করে হাম শনাক্ত হয়েছে 224 শিশুর শরীরে। এ নিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগীর সংখ্যা 9,883 জন, আর হাসপাতালে ভর্তি রোগী 6,883 জন, যার মধ্যে 4,835 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সবশেষ 24 ঘন্টায় হাম রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও হামের উপসর্গ নিয়ে আরও 10 জন মারা গেছে। এদিকে হাম নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। বিগত দিনে টিকা কার্যক্রম পরিচালনার ঘাটতিতে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানী ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত 5.5 বছর বিগত সরকারের যে ব্যর্থতা টিকা দিতে, ওইটার প্রভাবটা এসে আমাদের উপর পড়েছে। যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজাইলের মৃত্যু না। নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বরগুনাবাসীর। ডেঙ্গু যেতে না যেতেই আসে ডায়রিয়া। এবার দেশের অন্যান্য জেলার মতো বরগুনায়ও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট।
বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেনারেল হাসপাতালে বর্তমানে ৩৫ জন আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী সংকটের কারণে বাড়ছে ভোগান্তি। ওর আজকে 5 দিন থেকে জ্বর, পরে 4 দিনের দিন শরীরে র্যাশ উঠছে। র্যাশ ওঠার পর আমরা হসপিটালে নিয়ে আসছি, তারপর ডক্টর ভর্তি দিছে আর বলছে যে এটা মিজেলসের লক্ষণ। এখানে আসার পরে তো এই ধরা বললো যে তার হাম রোগ হচ্ছে। প্রায় 1 মাসের বেশি হবো ঠান্ডি কাশি, তারপরে ওই আস্তে আস্তে গোটা গোটা উঠছে, করতে দেওয়া যাইতেছে। কালকে টেস্ট দিছে, কালকে টেস্টে ধরা পড়ছে যে হাম রোগ। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন হাম আক্রান্ত রোগী দিনে 18 জনকে সংক্রামিত করতে পারে। হাম এবং নিউমোনিয়ার কারণে অন্ধত্ব এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা চিকিৎসকদের। হামের চেয়েও অন্যান্য যে একটু র্যাশ ওঠে, চুলকানি হয়, এইসব নিয়ে মানুষ প্যানিকড হয়ে ভয় পেয়ে চলে আসতেছে হাসপাতালে ভর্তির জন্য, যার জন্য হাসপাতালে এখন একটু লোকজনের ভিড় বা জটলা বেশি বাড়তেছে। এর ফলে হচ্ছে কি, একজন আক্রান্ত হলে তার দ্বারা আরো 18-20 জন আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামলাতে করণীয় নির্ধারণে ইতোমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। হঠাৎ করে এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, এবং আজকে আমরা এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছি। প্রয়োজনে আমরা জেলা পরিষদ থেকে, আমাদের ফান্ড থেকে আমরা এই জন্য আলাদা তাদের জন্য ব্যবস্থা করব, যাতে ওই অত্যন্ত দুঃসময় আমরা যেন জেলা পরিষদ তাদেরকে কাছে থেকে আমরা সহযোগিতা করতে পারি। হাম রোগ প্রতিরোধের প্রধান শর্ত সচেতনতা। সকল শিশুর হামের টিকা প্রদানের পাশাপাশি সংক্রমণ এড়াতে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। আপেল শাহরিয়ার রিপোর্ট। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতের এজলাসে নেওয়া হয় তাকে। লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরিন শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। আসামি পক্ষের আইনজীবী বলেন তিনি নির্দোষ। জামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে কিন্তু আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। তার আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরিন শারমিন চৌধুরী। তার অবস্থান নিয়ে ধোঁয়াশাও ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় মহানগরীর বিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, তবে তার স্বল্প সময়ের জন্য। মঙ্গলবার বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। মোখলেসুর রহমানের ছবিতে বরিশাল থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন।
এসএসসি ও সমমান পরীক্ষা 2026কে সামনে রেখে বরিশালের আওতাধীন মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। কথা বলেন সমকালীন শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে। এমসিকিউ ও জিপিএ ব্যবস্থায়ও পরিবর্তন আনার বিষয়েও ভাবছে সরকার। আগের সরকার শিক্ষা খাতে জিডিপির 2%-ও কম বরাদ্দ রাখলেও বিএনপি সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে শিক্ষায় জিডিপির 5% বরাদ্দ রাখবে সরকার। এছাড়া চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মহানগরীর বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার। তবে এই ব্যবস্থা হবে সাময়িক। কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ ভীমরাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি। কিছু কিছু স্কুলে অনলাইন অফলাইন, একদিন অনলাইন একদিন অফলাইন করে আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে ডিজিটাল এডুকেশনের সাথে পরিচিতি করতে পারেন, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। আগামীতে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার জানিয়ে মন্ত্রী বলেন, এমসিকিউ ও জিপিএ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। তাহলে শিক্ষকরা বলছেন একক প্রশ্নে, পেলাম একটি আইডিয়া। আমি কিন্তু টাইম টু টাইম আপনাদের কাছ থেকে ওপিনিয়ন পোল নিচ্ছি, আর আপনারা ভাবছেন যে আমি নকল প্রতিরোধের জন্য, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভীতি দেওয়ার জন্য দেশ ঘুরে বেড়াচ্ছি। মোটেই না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ডের 7,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, আগামী বাজেট থেকে শিক্ষকরা কল্যাণ ফান্ডে টাকা পাবেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, বরিশাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে কারাগারে পাঠানো ভোলার বিবি সাউদাকে জামিন দিয়েছে আদালত। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু ওই নারীকে জামিন দেন। সাউদার স্বামী আব্দুল হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়াকে কেন্দ্র করে 5 এপ্রিল রাতে সাউদাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে কারাগারে প্রেরণ করা হলে আজ আদালত তাকে জামিন দেয়। এর আগে এজাহারে বিবি সাউদা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করার অভিযোগ করা হয়। প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে একই মামলায় হাজিরা দেন সরকার দলীয় হুইপ জি.কে. গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন আসামিরা। আদালত 21 এপ্রিল যুক্তিতর্কের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলায় একজন নিহত ও 29 জন আহত হন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধন করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী। নদীমাতৃক বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে মন্ত্রী বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। একদিন পর শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচন। এজন্য আজই শেষ হচ্ছে প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুর 3 আসনের বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণার শেষ দিনে সরগরম বগুড়া 6 আসন। সকাল থেকে বিভিন্ন সময়ে নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা। এখানে কোন রকম 2 নাম্বারি করার চিন্তা আজকের এই উপস্থিতি প্রমাণ। নাটোরে ফসলি জমি কেটে পুকুর খননের সময় অভিযান চালিয়ে মাটি সহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় 2 অবৈধ মাটি ব্যবসায়ীকে 50,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের নেতৃত্বে প্রশাসন সোমবার রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় এই অভিযান চালায়। এ সময় স্থানীয় গ্রামবাসী প্রশাসনকে সহায়তা করে। একটি চক্র দীর্ঘদিন ধরে নাটোরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রির কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিল 2026 জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী বলেন, গুমের বিচারে বদ্ধপরিকর সরকার। এদিন মোট 9টি বিল পাশ হয় সংসদে, জানাচ্ছেন হাসান মাহমুদ। কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। অধিবেশনের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপর আইন প্রণয়ন কার্যাবলী। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, এই বিল গুম প্রতিরোধ নিয়ে সরকারের দৃঢ় অবস্থান। আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিল উত্থাপনের সময় আইনমন্ত্রীর বক্তব্যকে অনাহুত বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এই দিন সংসদে বিএসএমএমইউ সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল সহ 9টি বিল পাশ হয়। সংশোধন বিল উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। অধিবেশনের শেষাংশে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন এমপিরা। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে, যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর আলফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় 11 দল নেতারা বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে কূটকৌশলের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে, জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। মাননীয় স্পিকার, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি। সংসদের উত্তাপ ছড়িয়েছে রাজপথেও। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। সরকারি দল বলছে সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, জনগণের অভিপ্রায় সংবিধানের মূল ভিত্তি।
এমন প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব। কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সংসদে একজন ব্যক্তি তার ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। ইউনূস সাহেব কীভাবে আসলেন, হাসিনা কীভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কীভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কীভাবে হলো, গণভোট কীভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনেন মিয়া গোলাম পারোয়ার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সেই প্রত্যাশা অনুযায়ী হাম মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রেজভী বলেন, জনগণের প্রত্যাশা যে কোনো মহামারী মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 185 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। বিসিবি প্রসঙ্গ, নির্বাচন অবৈধ উল্লেখ করে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার প্রধান হিসেবে কাজ করবেন তামিম ইকবাল, জানাচ্ছেন নিলয় মজুমদার। মাথার উপরে ঝুলছে বোর্ড ভেঙে দেওয়ার পরোয়ানা। তা মাথায় নিয়ে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছিলেন দুপুরে পূর্বাচলের মাঠ পরিদর্শনে। ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর আবেদনও জানিয়েছিলেন গণমাধ্যমকে। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন অনিয়মের কারণে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে বুলবুলের মতোই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি হিসেবে। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এই কমিটিতে 11 জনের মধ্যে তানজিল চৌধুরী ছাড়া আর কারণে নেই প্রিমিয়ার ডিভিশনে কোনো ক্লাব। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আতারা আলী খানের সঙ্গী হিসেবে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুর মতো সংগঠকরা। আর বাকিদের সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক পরিবারের সদস্য ও ব্যবসায়িকভাবে সফল ব্যক্তি।
স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। আমরা বিশ্বাস করি আইসিসি তাতে একমত থাকবে। মূলত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পায় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্ন উঠলেও আইন মেনেই বোর্ড ভাঙা হয়েছে বলে জানিয়েছে পরিষদ। এর আগে আইসিসিকে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপি সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। বলেন, ইতিহাস বলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে সেটা তাদের জন্য ভালো হয়নি, জনগণের জন্যও ভালো হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায়ই সর্বোচ্চ আইন। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো এটা মনে হয়তো তারা যেন পুরোনো পথে হাঁটছে। 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি দিয়ে যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বই আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বই আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও? আমি আশা করি তা নয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিজেদের চাপের কথা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, চলতি বছরের চেয়ে নতুন অর্থ বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করা হবে, যার ফলে ভ্যাট ও আয়করে কোনো ছাড় দেবার সুযোগ নেই। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে দেশের বিভিন্ন পরিবহন খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। এনবিআর চেয়ারম্যান বলেন, কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর ফাঁকি বন্ধে কাজ করছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিয়ে নতুন করে ভাবছে সরকার। তাই আমদানিকারকদের নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ি ও মোটরসাইকেল আমদানির পরামর্শ দেন তিনি। এ সময় গাড়ি আমদানির ক্ষেত্রে কাস্টমস বিভাগের হয়রানি বন্ধ সহ ভ্যাট ও ট্যাক্স কমানোর দাবি জানান পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করপদ্ধতি দেওয়া সেটা পুরোপুরি গত বছরের আইনে তুলে দেওয়া হয়েছে। যে এখন বলা হচ্ছে দেশ জনগণ সিদ্ধান্ত নেবে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অথবা অর্থমন্ত্রী সিদ্ধান্ত নেবে না, জনগণ সিদ্ধান্ত নেবে, মানে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে যে আমরা কোথাও অব্যাহতি কন্টিনিউ করবো কিনা, দেবো কিনা। এটা কিন্তু বিরাট বড় একটা পলিসি শিফট হয়েছে। এটা আরও কমবে, এই বছর আরও হবে। আপনারা দেখবেন এই লিস্টগুলো কিছু কিছু তালিকা আছে, পুরো তালিকা শুধু মুছে যাবে, কারণ না হলে আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানো যাবে না। দর্শক, আপনারা জানেন আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবিতে তামিম ইকবালের সভাপতিত্বে চলছে নতুন অ্যাডহক কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিপন, আমরা দর্শকদের এরই মধ্যে জানিয়েছি যে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে। কয়জন উপস্থিত আছেন বৈঠকে? বুলবুল নেতৃত্বাধীন যে বোর্ড, সেই বোর্ড ভেঙে দেওয়ার প্রায় 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু নতুন সভাপতি তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে উপস্থিত হন এবং তার সঙ্গে আমরা দেখেছি মিনহাজুল আবেদিন নান্নু, রাইস রাইমাম সহ মোট 6 জন পরিচালক এখানে উপস্থিত রয়েছেন অ্যাডহক কমিটির। তাদের সামনে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকছে। তারা যে সভাপতিতে বসেছেন এই সবাই সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কেননা 5 মাসেরও বেশি সময় ধরে ঢাকার যে ক্লাব ক্রিকেট, বিশেষ করে এখন যে প্রিমিয়ার লিগ চলমান থাকার কথা, সেই প্রিমিয়ার লিগ বন্ধ ছিল। প্রথম এবং দ্বিতীয় বিভাগের লিগে যে খেলাগুলো হয়েছে সেগুলো কোনো রকমে হয়েছে, সেগুলো সামলাতে হবে এবং আমরা বিপিএলের ঢাকা ক্যাপিটালসের যে পেমেন্টগুলো রয়েছে সেটাও কিন্তু বাকি রয়েছে। বলা যায় যে আসলে চলমান অনেক কাজ রয়েছে, যে কাজগুলোকে এই বর্তমান কমিটিকে করতে হবে। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যে নির্বাচন দেওয়ার যে তাদেরকে একটা পরামর্শ দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেই নির্বাচনের দিকেও কিন্তু তাদেরকে
দিকে অগ্রসর হতে হবে এবং সেই নির্বাচন নিয়ে তাদেরকে আলোচনা করতে হবে। আজকে এই প্রথম সভায় আসলে আলোচনা অনেক দূর, কত দূর যাবে সেটা বলা মুশকিল। তামিম ইকবাল আসলেই হয়তো আমাদেরকে সেটি জানাবেন। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ বিসিবির দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলো চালিয়ে যাওয়ার জন্য, মূলত সেই প্রাথমিক আলোচনাটাই আজকে এই 6 পরিচালক মিলে সেরে নেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আরও অ্যাডিক কমিটির 2-3 জন তারা হয়তোবা অনলাইনে এই সভায় যোগ দিতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। তো নাহিদ, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, শুনছিলাম বিসিবির নতুন অ্যাডহক কমিটির বৈঠকের সবশেষ খবর।